ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমিতে দেখবো ব্যাংকিং সিস্টেমের মধ্যে কেউ যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে বেশি কমফোর্টেবল হয়ে থাকো তাহলে ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে হিন্দি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা হিন্দিতে সেম ভিডিও দেখতে পারো। তো স্টার্ট করবো আজকের চ্যাপ্টার ব্যাংকিং সিস্টেম। সবচেয়ে প্রথম পড়বো প্রুডেন্সিয়াল নর্মস। প্রুডেন্সিয়াল নর্মস কি? এটা হচ্ছে সেট অফ ল দ্যাট ওয়াজ সেট বাই দ্য আরবিআই টু কন্ট্রোল দ্য ব্যাংকস। কি হতো, কোনো নিয়ম ছিল না, আর ব্যাংকে যত ধরনের স্ক্যাম হতো বা ব্যাংকদের থেকে টাকা লুটপাট করে নেওয়া হতো, আর এটা তোমার ডাইরেক্টলি এফেক্ট করতো তোমার ওই ব্যাংকে যে কাস্টমার্সরা থাকতো। এরপর প্রুডেন্সিয়াল নর্ম বানানো হলো, যেটা দিয়ে আরবিআই কটা নিয়ম বানিয়ে দিল যাতে ব্যাংকগুলোকে কন্ট্রোল করা যায়। ওটাই লেখা আছে এখানে, সেট অফ ল বাই দ্য আরবিআই which all banks have to follow of banks and its customer. তোমরা বোঝো, যারা স্ক্যাম করে তারা একজন অন্য ব্যাংকে একজন এমপ্লয়কে টাকা দিয়ে ওই কাজটা করিয়ে নেয়। ব্যাংকের এমপ্লয়কে টাকা দিয়ে যখন স্ক্যামটা করিয়ে নেয় তখন পুরো ব্যাংকের লস হয়ে যায়, আর ব্যাংকে যতজন আছে কাস্টমার তাদেরও লস হয়। তো এগুলো কন্ট্রোল করার জন্যই আরবিআই সেট অফ ল বার করেছিল যেগুলো ব্যাংকে কন্ট্রোল করতে পারে। তা নিয়ে সেবির যদি ফুল ফর্ম দেখা, সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির ফুল ফর্ম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবিকে যদি দেখা হয় তাহলে এটা এস্টাবলিশ করা হয়েছিল 12th এপ্রিল 1988-এ, কিন্তু মেনলি এটাকে পাওয়ার দেওয়া হয়েছিল কাজ করা 1992-তে। তো যখন সেবিকে প্রথম বানানো হয়েছিল, এটা শুধুমাত্র কাজ ছিল ব্যাংকের অ্যাক্টিভিটিস এর উপরে নজর রাখা, কে কি কাজ করছে, মিউচুয়াল ফান্ডস এ কত টাকা লাগানো হচ্ছে, প্রফিট কেমন চলছে, স্টক মার্কেট কেমন চলছে, এগুলো খালি বাইরে থেকে দেখা ছিল সেবির কাজ। কিন্তু তোমরা জানো বেশিরভাগ জন দেখে হচ্ছে টিভিতে যে সিরিজ গুলো বেরিয়েছে, স্ক্যাম 1992 বা হর্ষদ মেহতা স্ক্যাম, বিগ বুল স্ক্যাম, তো ওইটাতে তোমরা দেখতেই পেয়েছো 1992-এ কত বড় স্ক্যাম হয়েছিল আর গেছিল। তখন গভর্নমেন্টের উপর অনেক প্রেশার দেওয়া হয় যে ব্যাংকের উপরে ব্যাংকের অ্যাক্টিভিটিস কন্ট্রোল করার জন্য কোনো বডি বানানোর জন্য। তখন ওই সেবি যেটা ছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ওটাকে পাওয়ার দেওয়া হয়েছিল। আর এই স্ট্যাচুটারি পাওয়ার কার নির্দেশে দেওয়া হয়েছিল? তাহলে দেওয়া হয়েছিল তোমার নরসিমন কমিটি। নরসিমন কমিটি ডিসাইড করেছিল কি কি পাওয়ার দেওয়া উচিত তোমার সেবিকে ইন্ডিয়া আর ইন্ডিয়ার যে মানি মার্কেট আছে ওটাকে কন্ট্রোল করতে পারে। তারপরে পড়বো আমরা বেস রেট নিয়ে। বেস রেট হচ্ছে মিনিমাম ইন্টারেস্ট রেট, যেটা তোমার লোনের উপরে ব্যাংকদের নিতে হয়। এর আগে কি হতো, তোমার ব্যাংকগুলো যে লোন দিত নিজেদের পছন্দের যাদের কাস্টমার ছিল তাদেরকে খুব সস্তায় লোন দিয়ে দিত, আর এতে তোমার ব্যাংকের পরের দিকে অসুবিধা হতো আর ব্যাংকেরই লস হতো। সরাতে যাতে এই অসুবিধাগুলো না হয় তাই জন্য ডিসাইড করা হচ্ছে বেস রেট। বেস রেট হচ্ছে মিনিমাম ইন্টারেস্ট রেট যেটার উপরে লোন দেওয়া যায়, আর বেস রেটের নিচে কখনোই লোন তুমি দিতে পারবে না। তো বেস রেট হচ্ছে মিনিমাম ইন্টারেস্ট রেট বিলো which a loan cannot be given। এছাড়া যদি তুমি বেস রেটের নিচে দিতে চাও ওইটাকে বলা হয় প্রাইম লেন্ডিং রেটে। অনেক ডকুমেন্ট লাগে প্রাইম লেন্ডিং রেটে যদি টাকা দিতে যাও। প্রাইম লেন্ডিং রেট হচ্ছে তোমার একটা স্পেশাল রেট যেটা তোমার স্পেশাল কাস্টমারকে লোন দেওয়া হয়। ধরো কোনো কাস্টমার থাকলো যে একটা ব্যাংকে রিপিট কাস্টমার বা প্রত্যেকবার নিজের লোন পুরো ব্যাংকে ফেরত দিয়েছে, বা হয়তো তোমার অনেক টাকা নিচ্ছে ব্যাংক থেকে, তখন তোমার প্রাইম লেন্ডিং রেটে দেওয়া হয় একটা খুব কম ইন্টারেস্ট লোন দিয়ে দেওয়া হয়। এই লোন যাতে ও পেয়ে যায় তার আগে ওকে অনেক ডকুমেন্টস আছে যেগুলোকে জমা করতে হয়, তারপরে ও প্রাইম লেন্ডিং রেট পায়। তারপরে পড়বো ডিমান্ড ড্রাফট, ডিডি। ডিমান্ড ড্রাফট বোঝার আগে তোমরা চেক নিয়ে একটু বুঝে নাও।
চেক কি হয়? আমরা যখন কাউকে চেক দিই তখন ওটাতে কি লেখা থাকে? তোমার একটা অ্যামাউন্ট লেখা থাকে 500 আর তার নিচে তোমার সিগনেচার করা থাকে। তো এটা যখন তুমি কাউকে দাও তার মানে তুমি ওকে বলছো যে 500 টাকা আমি তোমাকে দিলাম, তো এটা তুমি কোনো ব্যাংকে গিয়ে যদি একটা পার্টিকুলার ব্যাংকে গিয়ে যদি দেখাও তাহলে ওই ব্যাংকটা আমার অ্যাকাউন্ট থেকে তোমাকে 500 টাকা দিয়ে দেবে। সেম জিনিস হচ্ছে তোমার ডিমান্ড ড্রাফট। ডিমান্ড ড্রাফট হচ্ছে ব্যাংকার চেক। একটু টাকা লাগে ব্যাংকের তরফ থেকে, তাহলে ব্যাংকে তুমি টাকা দিলে তখন ব্যাংক তোমাকে একটা ডিমান্ড ড্রাফট দিয়ে দেবে। ডিমান্ড ড্রাফটে তোমার একটা অ্যামাউন্ট লেখা থাকবে আর নিচে থাকবে ব্যাংকের সিগনেচার, ব্যাংকের ডিমান্ড ড্রাফট। আর ওই ডিমান্ড ড্রাফট তুমি ওই ব্যাংকে অন্য কোনো ব্রাঞ্চ বা আলাদা কোনো ব্যাংকে গিয়ে দেখালে তোমাকে ওই টাকাটা দিয়ে দেওয়া হয়। তো লোকে চেক কেন বলা হয়েছে তুমি বুঝতে পারছো, কারণ ব্যাংকের এটা চেকের হিসাবে কাজ করে। ওগুলোই এখানে লেখা আছে, একবার দেখে নেবো। এখানে পেনটা সিলেক্ট করে নি, এই যে ওটাই লেখা ব্যাংক ইস্যুস আ ডিমান্ড ড্রাফট টু আ ক্লায়েন্ট। তো যেটাকে আমরা কমনলি ডিডি বলি, এটা তোমার ক্লায়েন্টকে দিয়ে দেয়। ক্লায়েন্টকে দেওয়ার পর ডাইরেক্টিং অ্যানাদার ব্যাংক or one of its own branch to pay a certain sum to a specified party. তো যে পার্টির নামে, যে লোকটার নামে বা যে অর্গানাইজেশন নামে ডিমান্ড ড্রাফট করা হয়েছে, ওই অর্গানাইজেশনকে তোমার অত টাকা আজ ক্যাশ পেমেন্ট দিয়ে দেওয়া হয় যখন তুমি ডিমান্ড ড্রাফটে কোনো ব্যাংক, কোনো একটা ব্যাংকে দেখাও যে ব্যাংকে ডাইরেক্ট করা হয়েছে। তারপরে আসলো আমরা হোয়াইট লেভেল এটিএম। হোয়াইট লেভেল এটিএম এর যদি কথা বলা হয়, হোয়াইট লেভেল এটিএম মেইনলি তোমরা স্কুল আর কলেজের বাইরে দেখতে পারবে। স্কুল আর কলেজের বাইরে দেখতে পারবে তোমরা একটা এটিএম লাগানো আছে যেখানে সব ধরনের ডেবিট কার্ড ইউজ করা যায়, সব ব্যাংকের ডেবিট কার্ড ইউজ করা যায়। যেমন তোমার এসবিআই এর কার্ড, সেন্ট্রাল ব্যাংকের, তারপর কানাডা ব্যাংকের, এমনি যত ব্যাংক আছে সব ব্যাংকে ক্রেডিট কার্ড ইউজ করা যায় আর তোমার ক্যাশ বার করা যায় ওখান থেকে। ওগুলোকেই বলা হয় হোয়াইট লেভেল এটিএম, যেখান থেকে তোমার যে কোনো ব্যাংকে ক্রেডিট কার্ড ঢুকিয়ে বা ডেবিট কার্ড ঢুকিয়ে ক্যাশ বার করা যায়। এবার হোয়াইট লেভেল এটিএম নিয়ে একটু দেখে নেবো। অপারেটেড এন্ড ওন্ড বাই এ থার্ড পার্টি নন ব্যাংকিং ফার্ম। তো যে এটিএম গুলো আছে এটা থার্ড পার্টি নন ব্যাংকিং ফার্মকে বিলং করে। এটা কোন মানে যারা ব্যাংকিং দিয়ে যুক্ত এমনি কোনো কোম্পানির সঙ্গে যুক্ত না। নো ব্যাংক লোগো। এগুলো বেশিরভাগ যে এটিএম গুলো দেখবে, যেগুলো বললাম স্কুল আর কলেজের বাইরে বেশিরভাগ পাওয়া যায়, এগুলো দেখবে বেশিরভাগ এটিএম পুরো হোয়াইট রঙের হয়, কোনো স্পেসিফিক ব্যাংকের লোগো দেওয়া থাকে না। যেমন এসবিআই এটিএম যখন তোমরা ইউজ করবে, এটিএমটা আছে ওটা ব্লু রঙের আছে আর এসবিআই এর লোগো দেওয়া আছে। কিন্তু হোয়াইট লেভেল এটিএম জান বললাম সব ব্যাংকের টাকাই বার করা যায়, তো এটাতে কোন ব্যাংকের লোগো থাকে না। সার্ভ কাস্টমার্স অফ অল ব্যাংকস। যত কাস্টমার্স আছে যে ব্যাংকেরই হোক তাদের সবাইকে টাকা দেয়। আর মেইন অবজেক্টিভ ইজ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে টাকার লেনদেন যাতে কষ্ট না হয় আর ইজিলি করা যায় আর সবাইকে ইনক্লুড করা যায় এই ট্রানজাকশনে, ওইটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। তারপরে আমরা পড়বো ট্রেজারি বিলস নিয়ে। ট্রেজারি বিলস এ কি হয়, তুমি ধরো গভর্নমেন্টকে 500 টাকা দিলে আর ওই 500 টাকার বদলে একটা প্রমিসারি নোট দিল, মানে একটা কাগজে লিখে দিল যে এই লোকটা আমাকে 500 টাকা দিয়েছে, 500 রুপিস, এই লোক আমাকে 500 টাকা দিয়েছে আর এত মাসের পর আমি ওকে টাকাটা ফেরত দেবো। এই টাকাটা তুমি গভর্নমেন্টে দাও আর এই প্রমিসারি নোটটা যে আছে এটা গভর্নমেন্ট তোমাকে দেয়। আর এই টাকাটা গভর্নমেন্ট প্রমিস করে যে 1 বছরের মধ্যে দেওয়া হবে। এটাই হচ্ছে তোমার ট্রেজারি বিল।
instrument issued by the government of India as a promissory note. Issued by the government of India as a promissory note with guaranteed repayment. মানে এই 500 টাকাটা যে তুমি দিয়েছো এটা তোমাকে রিপেমেন্ট করা হবে at a later date. ব্র্যাকেটে লেখা আছে within a year. তো এক বছরের মধ্যে তোমাকে যে 500 টাকাটা আছে এটা ফেরত দিয়ে দাও। এবার পড়বো গভর্নমেন্ট বন্ড। গভর্নমেন্ট বন্ডও একেবারে সেম জিনিস ট্রেজারি বিলস এর মতন, কিন্তু এখানে তোমার এক বছরের বেশি হয়। ধরো 3 বছর হলো বা 4 বছর হলো, মানে এখানে বলা হচ্ছে এক বছরের মধ্যে দিয়ে দেওয়া হবে, আর এখানে বলা হয় এক বছরের বেশি লাগবে। Instrument issued by the government of India as a promissory note with guaranteed repayment at a later date. ব্র্যাকেটে লেখা আছে তোমার more than a year. তো যখন ট্রেজারি বিলের কথা বলছি তখন হচ্ছে তোমার within a year, আর যখন গভর্নমেন্ট বন্ডের কথা বলা হচ্ছে তখন দেওয়া হচ্ছে more than a year. আরবিআই তো এটাও বলেছে যে যদি তোমার সবচেয়ে সিকিউর ইনভেস্টমেন্ট দেখো তাহলে সবচেয়ে সিকিউর ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার ট্রেজারি বিল আর গভর্নমেন্ট বন্ডস। তারপরে আমরা পড়বো প্যারা ব্যাংকিং অ্যাক্টিভিটিস। তারপরে আছে প্যারা ব্যাংকিং অ্যাক্টিভিটিস। প্যারা ব্যাংকিং অ্যাক্টিভিটিস হচ্ছে ওই অ্যাক্টিভিটিস গুলো আদার দ্যান দ্য নর্মাল ব্যাংক অ্যাক্টিভিটিস। The activities other than the normal banking activities. তো নর্মাল ব্যাংক অ্যাক্টিভিটিস কি কি হয়, যেমন তোমার ক্যাশ ট্রানজাকশন, কোনো টাকা সেভিং করালে বা ব্যাংক কিছু লোন দিচ্ছে বা রেকারিং ডিপোজিট করলে, এগুলো হচ্ছে নর্মাল ব্যাংকিং অ্যাক্টিভিটিস। যে ব্যাংকিং অ্যাক্টিভিটিস এ ক্যাশ ইনভলভ হয় না, এগুলো হচ্ছে তোমার প্যারা ব্যাংকিং অ্যাক্টিভিটিস। যেমন তোমার ইস্যুয়েন্স অফ ডেবিট কার্ড, একজনকে তোমার কল আসে যে এই ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়ে নিন, এই লাভ হবে, তো এগুলো হচ্ছে প্যারা ব্যাংকিং অ্যাক্টিভিটিস। Activities of bank other than normal bank activities. তারপরে আমরা বলবো ডেফিসিট ফাইন্যান্সিং এ। ডেফিসিট ফাইন্যান্সিং এর কথা যদি বলা হয়, ডেফিসিট ফাইন্যান্সিং ওই সময় যখন তোমার গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার আছে ওইটা তোমার বেশি হয়ে যায় আর রেভিনিউ তোমার কম হয়ে যায়। এক্সপেন্ডিচার কি হয়, এক্সপেন্ডিচার হয়ে গেল তোমার সাবসিডি দেওয়া, তারপরে কোনো ডেভেলপমেন্টের জন্য খরচা করা হলো, বা কোনো স্টেটকে ধরো ফাইন্যান্সিয়াল এড দেওয়া হলো, যেমন কোনো স্টেটে ফ্লাড হয়ে গেছে বা কোনো স্টেটে আগুন লেগেছে, ওকে ফাইন্যান্সিয়াল এড দেওয়া হয়। এগুলো হচ্ছে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার। আর রেভিনিউ কালেকশন কোথা থেকে হয়, তাহলে তোমার মেইনলি তোমার যে ট্যাক্স কালেকশন হচ্ছে ওইটা থেকে তোমার রেভিনিউ কালেকশন হয়। ডেফিসিট ফাইন্যান্সিং কখন হয়, যখন তোমার এই এক্সপেন্ডিচার আর তোমার যে রেভিনিউ কালেকশন আছে ট্যাক্স কালেকশন ওইটা কম হয়ে যায়। যখন ডেফিসিট ফাইন্যান্সিং হয়, গভর্নমেন্টের কাছে টাকা পাওয়ার দুটো উপায় থাকে। একটা হচ্ছে তোমার ফান্ডিং। ফান্ডিং মানে অন্য গভর্নমেন্ট থেকে টাকা চাওয়া, অন্য দেশ থেকে টাকা চাওয়া, বা অন্য কোনো বড় অর্গানাইজেশন থেকে লোন নেওয়া হতে পারে। আর দ্বিতীয় হতে পারে আরবিআই কে বলতে পারে প্রিন্ট মোর মানি। আরবিআই হচ্ছে তোমার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর এখানে তোমার সব মানি প্রিন্ট করা হয়। তো আরবিআই কে বলতে পারে তারা যে আরো বেশি টাকা প্রিন্ট করো। কিন্তু যখন আরো বেশি টাকা প্রিন্ট করা হয় তখন তোমার ইনফ্লেশন হয়ে যায়। এই জিনিসটা বোঝার জন্য একটা স্লাইড নিয়ে যাতে জিনিসটা আরো ভালোভাবে বোঝা যায়। এবার ইনফ্লেশন কি হয়, ইনফ্লেশন মানে হচ্ছে তোমার জিনিসের দাম বেড়ে যাওয়া, আর ডিফ্লেশন মানে হচ্ছে জিনিসের দাম কমে যাওয়া। হচ্ছে প্রথম কনসেপ্ট, যেটা বুঝতে হবে তোমাদের। দ্বিতীয় কনসেপ্ট যেটা তোমাদের বুঝতে হবে হচ্ছে মোর মানি
তাতে হয় তোমার ইনফ্লেশন, আর তোমার লেস মানি তাতে হয় তোমার ডিফ্লেশন। থেকে লোকজনের কাছে যখন বেশি টাকা থাকে তখন জিনিসের দামও তোমার বেড়ে যায়, আর লোকজনের কাছে যখন কম টাকা থাকে তখন জিনিসপত্রের দাম কম হয়ে যায়। এটা একটা ইজি এক্সাম্পল বোঝো। ধরো কোনো গ্রামে গেলে, ওই গ্রামে ধরো একটা ঘর ভাড়া নিয়ে তোমরা থাকতে চাও, ওই ঘরের ভাড়া 1 মাস 1000 টাকা, কিন্তু সেম ঘর যখন তোমরা শহরের দিকে থাকতে যাবে তখন একই ঘরের ভাড়া হয়ে যাবে তখন 6000 টাকা। এটা কেন হলো? কারণ যদি গ্রামের দিকে দেখো তাহলে গ্রামে তোমার লেস মানি আছে, টাকা কম আছে, তাই জন্য জিনিসটার দাম কম হয়ে গেল। আর সিটির দিকে যদি দেখো তাহলে লোকজনের কাছে বেশি টাকা থাকে, তাই জন্যই ওইটা বেশি হয়ে গেছে। তো যখন মার্কেটে বেশি টাকা থাকে তখন ইনফ্লেশন হয়, আর যখন মার্কেটে কম টাকা থাকে তখন হয় তোমার ডিফ্লেশন। তাই জন্য যে প্রসেসটা আছে ডেফিসিট ফাইন্যান্সিং এর, আরবিআই কে মানি প্রিন্ট করতে বলা হয়, এটাকে বলা হয় ইনফ্লেটরি মেথড অফ ফাইন্যান্সিং। প্রথমে বোঝো এটা হচ্ছে একটা মেথড অফ ফাইন্যান্সিং, যে গভর্নমেন্টকে টাকা দেওয়া হয় তাই ফাইন্যান্সিং বলা হয়। আর ইনফ্লেটরি কারণ এই মেথডের জন্য তোমার ইনফ্লেশন হতে, তাই জন্য এটাকে বলা হয় ইনফ্লেশনারি মেথড অফ ফাইন্যান্সিং। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এতে আমি অনেক সাপোর্ট পাই। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, আর দেখা হবে পরের ভিডিওতে।